हेलो एवरीवन वेलकम टू कम्पिटिटिव स्टाडी जोन तुम्हारे सकल के स्वागत। आज के आमी भिडियोटी लोकसभा स्पीकर 2024 নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব। তো যারা আপকামিং বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। তো ভিডিও শুরুর প্রথমেই আমরা লোকসভা স্পিকারের ভূমিকা ও শক্তি, প্রোটেম স্পিকার, বিরোধী নেতা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। তারপর আমরা প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করব। তো দেখো আমরা প্রথমেই লোকসভা স্পিকার সম্পর্কে জেনে নেব। তো ভারতে 1921 সালে ভারত সরকারের আইন 1919 এর বিধানের অধীনে স্পিকার এবং ডেপুটি স্পিকার পদ তৈরি করা হয়েছিল। সেই সময়ে স্পিকার এবং ডেপুটি স্পিকারকে যথাক্রমে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি বলা হতো। এই প্রথা 1947 সাল পর্যন্ত অব্যাহত ছিল। ভারত সরকার আইন 1935 এর অধীনে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির নাম যথাক্রমে স্পিকার এবং ডেপুটি স্পিকারে পরিবর্তন করা হয়েছিল। এরপর আমরা লোকসভা স্পিকারের ভূমিকা ও শক্তি সম্পর্কে জেনে নেব। লোকসভার স্পিকার সংসদের উভয় কক্ষের যৌথ বৈঠকে সভাপতিত্ব করেন। লোকসভার স্পিকার হাউসের মোট সংখ্যার 1/10 অনুপস্থিতিতে সভা মুলতবি করতে পারেন, যাকে কোরাম বলা হয়। লোকসভার স্পিকার প্রথমে ভোট দেন না, তবে টাই হলে অর্থাৎ সমান সমান হয়ে গেলে স্পিকারের ভোট দেওয়ার অধিকার রয়েছে। এই ধরনের ভোটকে কাস্টিং ভোট বলা হয়। এরপর আমরা প্রোটেম স্পিকার সম্পর্কে জেনে নেব। সংসদের নিম্নকক্ষের নবনির্বাচিত সদস্যদের প্রথম বৈঠকের আগে নিম্নকক্ষের স্পিকার যখন তার কার্যালয় খালি করেন তখন প্রোটেম স্পিকার নিয়োগ করা হয়। রাষ্ট্রপতি প্রোটেম স্পিকার নিয়োগ ও শপথ বাক্য পাঠ করান। প্রোটেম স্পিকারের প্রধান দায়িত্ব হল লোকসভার নতুন সদস্যদের শপথ করানো। হাউস দ্বারা নতুন স্পিকার নির্বাচিত হলে প্রোটেম স্পিকারের মেয়াদ শেষ হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 18তম লোকসভার প্রোটেম স্পিকার হিসাবে ভর্তৃহরি মাহাতবকে নিযুক্ত করেন। এরপর আমরা বিরোধী নেতা সম্পর্কে জেনে নেব। বিরোধী দলীয় নেতা হল সর্ববৃহৎ বিরোধী দলের নেতা, যার আসন সংখ্যা 1/10 কম নয়। লোকসভায় বিরোধী দল হওয়ার জন্য ন্যূনতম আসনের সংখ্যা 55টি। লোকসভার বিরোধী দলের নেতা হলেন লোকসভার একজন নির্বাচিত সদস্য, যিনি ভারতের সংসদের নিম্নকক্ষে সরকারি বিরোধী দলের নেতৃত্ব দেন। 16তম এবং 17তম লোকসভায় কোনো বিরোধী দলের নেতা ছিলেন না। 26 মে 2014 থেকে এই পদটি শূন্য ছিল, কারণ কোনো বিরোধী দলের 10% আসন ছিল না। এরপর আমরা প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করব। তো দেখো প্রথমে যে প্রশ্নটি রয়েছে যে 18তম লোকসভার নতুন স্পিকার কে হলেন। এই প্রশ্নের সঠিক অ্যান্সার যে অপশন বি, ওম বিড়লা 18তম লোকসভার নতুন স্পিকার হয়েছেন। তাহলে আমাদের 17তম লোকসভার নতুন স্পিকার কে ছিলেন? ওম বিড়লা ছিলেন 17তম লোকসভার স্পিকার। পরের প্রশ্ন যে লোকসভার সভাপতিত্ব করেন কে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, লোকসভার স্পিকার লোকসভার সভাপতিত্ব করেন। পরের প্রশ্ন যে লোকসভার স্পিকারের পদটি ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে তৈরি করা হয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, আর্টিকেল 93 অর্থাৎ অনুচ্ছেদ 93তে লোকসভা স্পিকারের পদটি ভারতীয় সংবিধানের উল্লেখ রয়েছে। পরের প্রশ্ন যে কোন আইনের অধীনে 1921 সালে ভারতের লোকসভার স্পিকার এবং ডেপুটি স্পিকারের পদগুলি চালু করা হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যে অপশন এ, ভারত সরকার আইন 1919। পরের প্রশ্ন যে 1921 সালের আগে কে ভারতের কেন্দ্রীয় আইনসভার বর্তমানে লোকসভা সভাপতিত্ব করতেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যে অপশন ডি, গভর্নর জেনারেল। পরের প্রশ্ন যে কে সাধারণত লোকসভায় প্রোটেম স্পিকার হন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, লোকসভার সিনিয়র সদস্য। পরের প্রশ্ন যে 18তম লোকসভার প্রোটেম স্পিকার কে হয়েছেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ভর্তৃহরি মাহাতাব। পরের প্রশ্ন যে লোকসভার স্পিকারকে তার পদ থেকে অপসারণের জন্য কত দিনের
অগ্রিম নোটিশ প্রয়োজন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি 14 দিনের। পরের প্রশ্ন যে লোকসভার স্পিকারকে পদত্যাগ করতে হলে নিচের কোন পরিস্থিতিতে? তো দেখো অপশানে দেওয়া আছে যে যদি তিনি আর লোকসভার সদস্য না থাকেন। অপশন বিতে দেওয়া রয়েছে যে লোকসভার বর্তমান এবং ভোটিং হাউসের মোট শক্তির 50% বেশি কার্যকর সংখ্যাগরিষ্ঠতায় পাস হলে। অপশন সি তিনি ডেপুটি স্পিকারকে চিঠি দিয়ে পদত্যাগ করলে। অপশন ডি উপরের সবগুলোই। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি উপরের সবগুলোই। পরের প্রশ্ন যে সংবিধানের কোন অনুচ্ছেদে লোকসভার স্পিকারকে পদ থেকে অপসারণের কথা বলা আছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি অনুচ্ছেদ 94। পরের প্রশ্ন যে সংসদের লোকসভার প্রধানকে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ লোকসভার স্পিকার হলো সংসদের লোকসভার প্রধান। পরের প্রশ্ন যে লোকসভা হাউসের প্রধান মুখপাত্রকে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ লোকসভার স্পিকার হলো লোকসভা হাউসের প্রধান মুখপাত্র। পরের প্রশ্ন যে সংবিধানের কোন অনুচ্ছেদে লোকসভার স্পিকার সংসদের উভয় কক্ষের যৌথ সভায় সভাপতিত্ব করেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি আর্টিকেল 108 অর্থাৎ আর্টিকেল 108 লোকসভার স্পিকার সংসদের উভয় কক্ষের যৌথ সভায় সভাপতিত্ব করেন তার উল্লেখ রয়েছে। পরের প্রশ্ন যে লোকসভার প্রিসাইডিং অফিসারকে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি লোকসভার স্পিকার লোকসভার প্রিসাইডিং অফিসার। পরের প্রশ্ন যে লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি গণেশ বাসুদেব মাভালঙ্কর লোকসভার প্রথম স্পিকার ছিলেন। পরের প্রশ্ন যে লোকসভার প্রথম ডেপুটি স্পিকার কে ছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ এম অনন্ত শায়নম আয়েঙ্কার। পরের প্রশ্ন যে লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি মীরা কুমার। লোকসভার প্রথম মহিলা স্পিকার ছিলেন মীরা কুমার। পরের প্রশ্ন যে 17তম লোকসভার স্পিকার কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ওম বিড়লা। পরের প্রশ্ন যে লোকসভার স্পিকার নিচের কোনটির প্রধান? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি লোকসভা সচিবালয়ের প্রধান। পরের প্রশ্ন যে লোকসভার স্পিকারের ক্ষমতা সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক? অপশন এ তার অনুমতি ছাড়া সংসদ এস্টেটে নতুন কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। অপশন বি তিনি দলত্যাগের কারণে সংসদের যে কোনো সদস্যকে সংসদ থেকে অযোগ্য ঘোষণা করতে পারেন। তিনি হাউসের সদস্যদের ক্ষমতা এবং সুযোগ সুবিধার অভিভাবক। অপশন ডি উপরের সবগুলোই। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি উপরের সবগুলোই। পরের প্রশ্ন যে কোন আইনের 7 এবং 8 ধারা অনুসারে লোকসভার সদস্য পদ না থাকলে লোকসভার স্পিকারকে তার পদ থেকে অপসারণ করা যেতে পারে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ জনপ্রতিনিধিত্ব আইন 1951। পরের প্রশ্ন যে লোকসভার স্পিকারের বেতন ও ভাতা কে নির্ধারণ করেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি সংসদ। পরের প্রশ্ন যে লোকসভা স্পিকারের বেতন কোন তহবিল থেকে দেওয়া হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি ভারতের একত্রিত তহবিল থেকে লোকসভা স্পিকারের বেতন দেওয়া হয়। পরের প্রশ্ন যে অগ্রাধিকারের ক্রম অনুসারে লোকসভার স্পিকার কার সাথে ষষ্ঠ স্থানে রয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি ভারতের প্রধান বিচারপতির সাথে অগ্রাধিকারের ক্রম অনুসারে লোকসভার স্পিকার ষষ্ঠ স্থানে রয়েছেন। তাহলে অগ্রাধিকারের ক্রম অনুসারে প্রথম স্থানে রয়েছেন কে? রাষ্ট্রপতি। দ্বিতীয় স্থানে রয়েছেন উপরাষ্ট্রপতি। তৃতীয় স্থানে রয়েছেন প্রধানমন্ত্রী। চতুর্থ স্থানে রয়েছেন রাজ্যের রাজ্যপাল। পঞ্চম স্থানে রয়েছেন পূর্ব রাষ্ট্রপতি। ষষ্ঠ স্থানে রয়েছেন ভারতের প্রধান বিচারপতি এবং লোকসভার স্পিকার। পরের প্রশ্ন যে লোকসভার নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান কে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে
অপশন ডি লোকসভার প্রোটেম স্পিকার। সংসদের নিম্নকক্ষের প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন কে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি লোকসভার প্রোটেম স্পিকার। পরের প্রশ্ন, যে লোকসভার স্পিকার বা ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করান কে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি প্রোটেম স্পিকার। পরের প্রশ্ন, যে প্রোটেম কোন ভাষার শব্দ? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ ল্যাটিন ভাষা। পরের প্রশ্ন, যে ল্যাটিন শব্দ প্রোটেম এর অর্থ কি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি কিছু সময়ের জন্য। প্রোটেম কথার অর্থ হচ্ছে কিছু সময়ের জন্য। পরের প্রশ্ন, যে লোকসভার স্পিকার হাউসের একজন সদস্যকে কথা বলা বন্ধ করতে এবং অন্য সদস্যকে কথা বলতে এই ঘটনাকে কি বলা হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার অপশন ডি ইল্ডিং দ্য ফ্লোর। পরের প্রশ্ন, যে 18তম লোকসভার প্রথম অধিবেশন কবে থেকে শুরু এবং কবে শেষ হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি 14 জুন থেকে 3 জুলাই। পরের প্রশ্ন, যে লোকসভার স্পিকার মাসে কত টাকা বেতন পান? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি 4 লাখ টাকা। পরের প্রশ্ন, যে সাধারণত লোকসভার স্পিকারের মেয়াদ কত বছর? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি 5 বছর। পরের প্রশ্ন, যে লোকসভার প্রথম প্রোটেম স্পিকার কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ গণেশ বাসুদেব মাভালঙ্কর। পরের প্রশ্ন, যে লোকসভার অস্থায়ী স্পিকার অর্থাৎ প্রোটেম স্পিকার কার দ্বারা নিযুক্ত করা হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি রাষ্ট্রপতি দ্বারা লোকসভার অস্থায়ী স্পিকার বা প্রোটেম স্পিকার নিযুক্ত করা হয়। পরের প্রশ্ন, যে নিচের কোন হিসাবে লোকসভার স্পিকার শপথ নেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি লোকসভার একজন সাধারণ সদস্য হিসাবে লোকসভার স্পিকার শপথ নেন। পরের প্রশ্ন, যে লোকসভার স্পিকার কার কাছে তার পদত্যাগপত্র জমা দেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি লোকসভার ডেপুটি স্পিকারের কাছে লোকসভার স্পিকার তার পদত্যাগপত্র জমা দেন। পরের প্রশ্ন, যে লোকসভার স্পিকারকে কিভাবে তার পদ থেকে সরিয়ে দেওয়া যায়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ সাধারণ সংখ্যাগরিষ্ঠতার সাথে লোকসভার সদস্যদের দ্বারা পাস করা প্রস্তাব। পরের প্রশ্ন, যে লোকসভার স্পিকার নির্বাচনে ভোটের সমতা থাকলে নির্ণায়ক ভোট দেওয়ার অধিকার কার আছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার আছে অপশন বি লোকসভার স্পিকারের কাছে। পরের প্রশ্ন, যে লোকসভার স্পিকার এবং ডেপুটি স্পিকার উভয়ের পদ খালি থাকলে তাহলে হাউসের বৈঠকে সভাপতিত্ব করবেন কে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার আছে অপশন সি হাউস দ্বারা অনুমোদিত চেয়ারপারসনের প্যানেল থেকে প্রথম সদস্য। পরের প্রশ্ন, যে লোকসভায় কোনো কাজ করতে ন্যূনতম কোরামের প্রয়োজন কত? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ হাউসের মোট সদস্য সংখ্যার 1/10। পরের প্রশ্ন, যে নিম্নের মধ্যে কাকে লোকসভার স্পিকার নিয়োগ করেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি লোকসভা মহাসচিব কে নিয়োগ করেন লোকসভার স্পিকার। পরের প্রশ্ন, যে লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি লোকসভার স্পিকার লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন। পরের প্রশ্ন, যে নিচের কোনটি লোকসভার স্পিকারের কর্তৃত্বাধীন নয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি বিতর্ক এবং ভোটদানে অংশগ্রহণ করা। পরের প্রশ্ন, যে ভারতের কোন রাষ্ট্রপতি লোকসভার স্পিকার পদে অধিষ্ঠিত ছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ নীলম সঞ্জীব রেড্ডি লোকসভার স্পিকার পদে অধিষ্ঠিত ছিলেন। 1977 সাল থেকে 1982 সাল পর্যন্ত ভারতের ষষ্ঠ রাষ্ট্রপতি ছিলেন নীলম সঞ্জীব রেড্ডি। তিনি 1977 সালে স্পিকার পদে প্রথম নির্বাচিত হয়।
1967 এবং 1977 সালে দুবার লোকসভার স্পিকার ছিলেন নীলম সঞ্জীব রেড্ডি। পরের প্রশ্ন যে প্রথম স্পিকার কে ছিলেন যার বিরুদ্ধে লোকসভায় অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যে অপশন এ জিভি মাভালঙ্কার। পরের প্রশ্ন যে নিম্নলিখিতগুলির মধ্যে কে 2 মেয়াদে লোকসভার স্পিকার পদে নির্বাচিত হননি? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি বলিরাম ভগত। পরের প্রশ্ন যে ভারতে কাকে লোকসভার জনক বলা হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি জিভি মাভালঙ্করকে ভারতের লোকসভার জনক বলা হয়। পরের প্রশ্ন যে লোকসভার সবচেয়ে বেশি সময় ধরে স্পিকার কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি বলরাম জাখর লোকসভার সবচেয়ে বেশি সময় ধরে স্পিকার ছিলেন। পরের প্রশ্ন যে সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি কর্তৃক প্রোটেম স্পিকার নিয়োগ করা হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ আর্টিকেল 95। পরের প্রশ্ন যে লোকসভার প্রথম দলিত স্পিকার কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ গান্তি মোহনচন্দ্র বালযোগী লোকসভার প্রথম দলিত স্পিকার ছিলেন। পরের প্রশ্ন যে লোকসভার ইতিহাসে সর্বকনিষ্ঠ স্পিকার কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি গান্তি মোহনচন্দ্র বালযোগী। পরের প্রশ্ন যে নিচের মধ্যে কে প্রথম আদিবাসী লোকসভার স্পিকার ছিলেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি পূর্ণ আগিতক সঙ্গমা। পরের প্রশ্ন যে ভারতের লোকসভার স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ কবে থেকে চালু হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 1921 সাল থেকে। পরের প্রশ্ন যে 2024 সালের জুন মাসে 18তম লোকসভায় কে বিরোধী দলের নেতা হয়েছেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি রাহুল গান্ধী। প্রথম লোকসভা স্পিকার কে ছিলেন যিনি পদে থাকাকালীন মৃত্যুবরণ করেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি জিএমসি বালযোগী। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।